নমস্কার, সংস্কৃত হিন্দি পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সংখ্যাবাচক শব্দরূপ, এবং সেই সংখ্যাবাচক শব্দরূপের মধ্যে ত্রি আর চতুর অর্থাৎ 3 আর 4 এই দুটো শব্দরূপ নিয়ে আলোচনা করব। তো এই সংখ্যাবাচক শব্দরূপ যেমন আমাদের সপ্তম আর অষ্টম শ্রেণীর পাঠ্য বিষয়, তেমনি একাদশ ও দ্বাদশ শ্রেণীতে যে মোট 4টে সেমিস্টার রয়েছে, তাতেও এই সংখ্যাবাচক শব্দরূপ হচ্ছে পাঠ্য। তাহলে চলো দেরি না করে ঝটপট শব্দরূপ দুটো জেনে নিই। তো শব্দরূপে শব্দরূপ আমরা পড়েছি এভাবে যে একটা এইদিকে থাকে আমাদের প্রথমা থেকে সপ্তমী, আর ওপরের লাইনে থাকে 3টে বচন, এক বচন, দ্বিবচন আর বহু বচন। কিন্তু এই সংখ্যাবাচক শব্দরূপে কিন্তু একটাই বচন অর্থাৎ এক বচনই আছে, আর দ্বিবচন ও বহু বচনের কোনো রূপ হয় না। এবং এই যে ত্রি আর চতুর এই শব্দ দুটো বললাম, এই শব্দ দুটো 3টে লিঙ্গে আমরা জানবো: পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ আর ক্লীবলিঙ্গ। তো এই 3টে লিঙ্গের শুধু এক বচনের রূপটা প্রথমার থেকে সপ্তমী অবধি জানবো, সম্বোধনেও এদের কোনো রূপ হয় না। তো দেখো এখানে একটা ছক আমি করেছি: প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। আর সম্বোধনে এই সংখ্যাবাচক শব্দরূপের কোনো রূপ হয় না। আর ওপরে যেখানে আমরা বচন লিখতাম সেখানে আমরা 3টে লিঙ্গ লিখেছি, কারণ 3টে লিঙ্গেই এর রূপটা আমরা জানবো। তো প্রথমার আর এর শুধু একটা বচনই হয়, তার মানে প্রথমায় পুংলিঙ্গের রূপ কি হয়, প্রথমার স্ত্রীলিঙ্গের রূপ কি হয়, প্রথমায় ক্লীবলিঙ্গের রূপ কি হয়, এরকম পরপর রূপগুলো আসবে। যেমন দেখো, প্রথমার পুংলিঙ্গের যে রূপটা ত্রি, সেটা হবে কি? প্রথমে হবে ত্রয়। প্রথমার স্ত্রীলিঙ্গের রূপটা হবে তিস্র। প্রথমার ক্লীবলিঙ্গের রূপটা হবে ত্রিনি। তাহলে কি হলো? ত্রয়, তিস্র, ত্রিনি। প্রথমার পুংলিঙ্গের রূপ হলো ত্রয়, প্রথমার স্ত্রীলিঙ্গের রূপ হলো তিস্র, আর প্রথমার ক্লীবলিঙ্গের রূপ হলো ত্রিনি। এবারে আমরা যাব দ্বিতীয়ায়। দ্বিতীয়ার পুংলিঙ্গের রূপ হলো ত্রিন। দ্বিতীয়ার পুংলিঙ্গের রূপ ত্রিন, স্ত্রীলিঙ্গের রূপ হচ্ছে তিস্র, একই থাকে। আর দ্বিতীয়ার ক্লীবলিঙ্গের রূপ হলো ত্রিনি, একই থাকে। সংখ্যাবাচক শব্দরূপগুলো কিন্তু দেখবে অনেকটাই সোজা, কিছু কিছু মিল পেয়ে যাবে। হয় পুংলিঙ্গের সাথে ক্লীবলিঙ্গের মিলটাই বেশি পাবে, আর স্ত্রীলিঙ্গের নিজেদের মধ্যে যেমন এই দেখলাম প্রথমা দ্বিতীয়ায় স্ত্রীলিঙ্গের দুটো রূপ হচ্ছে একই, তো এরকম মিল পাবে। সংখ্যাবাচক শব্দরূপ মনে রাখা খুবই সোজা ব্যাপার। তো দেখো কি হলো: ত্রয়, তিস্র, ত্রিনি, ত্রিন, তিস্র, ত্রিনি। এবার আমরা তৃতীয়ায় আসবো। তৃতীয়ার পুংলিঙ্গের রূপ হলো ত্রি আর ভি, ত্রিভি। তৃতীয়ার পুংলিঙ্গের রূপ ত্রিভি। এবার তৃতীয়ার স্ত্রীলিঙ্গের রূপ, যেহেতু তয় হস্যি দিয়ে হচ্ছে, তো সেই জন্য আমরা করব তিশ্রী ভি, তিশ্রীভি। তয় হস্যি দন্তস্বয়ী ভয়স্যি। আর তৃতীয়ার ক্লীবলিঙ্গের রূপ এই পুংলিঙ্গের মতোই সেম, ত্রিভি। দেখো এবারে কিছু কিছু দেখবে যে পুংলিঙ্গের সাথে ক্লীবলিঙ্গের রূপ হচ্ছে একদম সেম টু সেম, সুতরাং আমাদের কত সোজা হয়ে যাচ্ছে জিনিসটা মুখস্থ করা। তাহলে ত্রিভি, তিশ্রীভি, ত্রিভি। এবারে আসবো আমরা চতুর্থী। আর বলে রাখি একটা কথা, এই চতুর্থী আর পঞ্চমী এই দুটোর রূপ হচ্ছে একদম সেম, চতুর্থীর যা রূপ হবে পঞ্চমীর রূপটাও ঠিক সেটাই হবে। তো দেখে নেই, চতুর্থীর পুংলিঙ্গের রূপ হলো ত্রিভ্য। চতুর্থীর পুংলিঙ্গের রূপ ত্রিভ্য। চতুর্থীর স্ত্রীলিঙ্গের রূপ যেহেতু তিশ্রীভি হয়েছে, তাহলে তয় হস্যি থাকবে, দন্ত স্বয়রী হবে, আর ভয়ের জফল হবে, তিশ্রীভ্য হবে। তাহলে ত্রিভ্য, তিশ্রীভ্য। আবার হবে পুংলিঙ্গের মতো সেম, ত্রিভ্য। তাহলে ত্রিভ্য, তিশ্রীভ্য, ত্রিভ্য। আর বললাম কি, চতুর্থী আর পঞ্চমী দুটো রূপই হচ্ছে সেম, তার মানে এটার জন্য তো আমার আর মুখস্থ করতেই হবে না, চতুর্থের রূপটা জানলেই হয়ে যাবে। কি হলো? ত্রিভ্য, তিশ্রীভ্য আর ত্রিভ্য। তাহলে চতুর্থী আর পঞ্চমী দুটো হলো সেম। এবারে আবার আসবো ষষ্ঠী। ষষ্ঠীতে একটা কি যুক্ত হয়? নাম যুক্ত হয়। নরা নাম, ফলা নাম, লতা নাম, সেরকমই হবে।
ষষ্ঠীর পুংলিঙ্গের রূপ হবে ত্রয়া নাম। ত্রয়া নাম হবে, যেহেতু এটা ত্রি দিয়ে শুরু হয়েছে সেই জন্য সব ত্রয়া মানে ত্রি দিয়েই হবে, এখানে ত্রয়া নাম হলো। এবার ষষ্ঠীর স্ত্রীলিঙ্গের রূপটা হবে, যেহেতু তয় হস্যি তি দিয়ে হয়েছে তাহলে হবে কি তিশ্রী নাম। এটা হলো ত্রয়া নাম আর এটা তিশ্রী নাম। আর পুংলিঙ্গ যা ক্লিবলিঙ্গই তাই হবে, ত্রয়া নাম। আর আছে কি সপ্তমী। সপ্তমীতে আমরা জানি কি সুযুক্ত হয়। সপ্তমী বহু বচনের রূপগুলো দেখো, নরেশু, ফলেশু, লতাশু, সাধসু, তাই সুযুক্ত হয়। তাই এখানেও ঠিক সেরকমই হবে। সপ্তমীর পুংলিঙ্গের রূপ হবে তয়রাফলা হস্যু মধ্যাহ্নাশয় হস্যু, ত্রিশু। আর সপ্তমী স্ত্রীলিঙ্গের রূপ হবে তিশ্রীষু, যেহেতু তয় হস্যি তিশ্রীষু। আর ক্লিবলিঙ্গেও ঠিক পুংলিঙ্গের মতো সেম হবে ত্রিশু। ব্যাস, এই হয়ে গেল আমাদের ত্রি শব্দরূপ তিনটে লিঙ্গে। দেখো ত্রি শব্দরূপ তিনটে লিঙ্গে আমাদের হয়ে গেল। এবং এটা দেখে হয়তো মনে হতে পারে বাবা কত কঠিন, কিন্তু কঠিন না, কিন্তু খুবই সোজা। তোমরা একটা একটা ছন্দ মিলিয়ে পড়ো, দেখবে খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। আর যেগুলো তো একই সেগুলো তো আমরা জানি যে চতুর্থী আর পঞ্চমী সবসময় একই, তার মানে চতুর্থী যদি জানি তাহলে পঞ্চমী আমার তো আর মুখস্থ করতেই হবে না আলাদা করে, চতুর্থীর থেকেই আমরা কপি করে দিতে পারবো। তাহলে হলো ত্রয়, তিস্র, ত্রিণী। নেক্সট হচ্ছে দ্বিতীয় কি আসছে, ত্রিন, তিস্র, ত্রিণী। এবারে তৃতীয়ার এক বচনে পুংলিঙ্গে কি হচ্ছে ত্রিভি। তৃতীয়ার এক বচনে পুংলিঙ্গে হচ্ছে ত্রিভি, তিশ্রীভি আর ত্রিভি। যেহেতু তিস্র দিয়ে শুরু হয়েছে সেই জন্য তয় হস্যি দিয়ে হবে। স্ত্রীলিঙ্গে মাথায় রাখতে হবে তয় হস্যি দিয়ে হয়, আর পুংলিঙ্গ আর ক্লিবলিঙ্গে তয় রফালা দিয়ে হবে। তাহলে ত্রিভি, তিশ্রীভি, ত্রিভি। এবারে চতুর্থী আসছে ত্রিভ্য, তিশ্রীভ্য, ত্রিভ্য। পঞ্চমী সেম, ত্রিভ্য, তিশ্রীভ্য, ত্রিভ্য। এবার ষষ্ঠীতে নাম যুক্ত হয়, ত্রয়া নাম, তিশ্রী নাম, ত্রয়া নাম। আর সপ্তমীতে সুযুক্ত হয়, ত্রিশু, তিশ্রীষু, ত্রিশু। ব্যাস, এটাই হচ্ছে আমাদের ত্রিশব্দরূপ। এবারে হলো চতুর অর্থাৎ চার শব্দরূপ। তো চতুর যে শব্দরূপটা অনেকটাই সেই ত্রিশব্দরূপের মতো, যখন আমি লিখবো তখন দেখবে একদম অনেকটা একই লাগছে। প্রথম আর পুংলিঙ্গের রূপ, প্রথম আর পুংলিঙ্গে চতুরের রূপ হলো কি চত্তার। প্রথম আর স্ত্রীলিঙ্গের রূপ হলো চতস্র। ত্রিটায় আমরা কি পড়েছিলাম তিস্র, তাহলে সেখানে তয় হস্যি দন্ত স্বরফলা বিসর্গ। এখানে যেহেতু চতুর দিয়ে হচ্ছে এটা চ যুক্ত হয়ে যাচ্ছে আর তস্র হয়ে যাচ্ছে, চতস্র। প্রথম আর ক্লিবলিঙ্গের রূপ হলো, এটা হয়েছে চত্তার আর এটা হবে চত্তারি। কিন্তু প্রথমা আর দ্বিতীয় রূপের মধ্যে একটু অমিল আছে, পুংলিঙ্গ আর ক্লিবলিঙ্গের ক্ষেত্রে বিশেষ করে। তারপরে এগুলো দেখবে যে পুংলিঙ্গ আর ক্লিবলিঙ্গ দুটোই হলো একই। এবার দ্বিতীয়ার পুংলিঙ্গে হবে কি চতুর। দ্বিতীয়ার স্ত্রীলিঙ্গের রূপ হবে এই সেম থাকবে, যেহেতু আমরা পড়েছি তিস্র সেই জন্য এটা চতস্র হয়েছে, এটাও চতস্র হবে। আর দ্বিতীয়ার ক্লিবলিঙ্গের রূপও সেম থাকবে, চত্তারি। তার মানে একটা জিনিস দেখলাম যে প্রথমার স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে, স্ত্রীলিঙ্গ আর ক্লিবলিঙ্গের ক্ষেত্রে প্রথম আর দ্বিতীয়াতে একই রূপ থাকছে দুটোরই। আর পুংলিঙ্গের রূপটা চেঞ্জ হচ্ছে, এটা চত্তার আর পরেরটা হলো চতুর। এবার তৃতীয়ার পুংলিঙ্গের রূপটা হলো কি চতুর্ভি। তৃতীয়ার স্ত্রীলিঙ্গের রূপ হবে কি, এখানেও কি হবে চ ত শ্রী আর ভি। তিশ্রীভি করেছিলাম, ত্রিতে আমরা তিশ্রীভি মানে তয় হস্যি দন্ত শয়রি ভয় হস্যি বিসর্গ। এখানেও শুধু আছে অনেকটাই একই, শ্রীভি তো রয়েছে আর এটা হয়ে যাচ্ছে তয় হস্যিটা ত হয়ে যাচ্ছে, আর তার আগে যেহেতু চতুর শব্দরূপ সেই জন্য চতশ্রীভি। আর ক্লিবলিঙ্গে হবে কি পুংলিঙ্গের মতো সেম চতুর্ভি। এবার চতুর্থী, চতুর্থীতে হবে পুংলিঙ্গে চতুর্ভ, চতুর্ভ। চতুর্থীর পুংলিঙ্গের রূপ হবে চতুর্ভ, স্ত্রীলিঙ্গের রূপ হবে চতশ্রীভ্য। তিশ্রীভ্য ছিল চতশ্রীভ্য। আর
ক্লিবলিঙ্গে তো হবে সেম চতুর্ভ, চতুর্ভ। এবারে পঞ্চমী, পঞ্চমী তো চতুর্থীর মতোই সেম, কি হবে চতুর্ভ, চতশ্রীভ আর চতুর্ভ। এবারে ষষ্ঠী, ষষ্ঠীতে কি হয় নাম যুক্ত হয়, তাহলে কি হবে চতুর নাম, চতুর নাম মূর্ধন্যয় রেফ। এবারে কি হবে এখানে তিশ্রী নাম, তাহলে এটা কি হবে চতশ্রী নাম হবে। আগের এটাই ছিল আমাদের তিশ্রী নাম, এটা হবে চতশ্রী নাম। আর এটাও হবে চতুর নাম। সপ্তমীতে সুযুক্ত হয়, তাহলে হবে চতুর সু। আর এটা কি হবে তিশ্রী সু হয়েছিল, তাহলে এটা কি হবে চতশ্রী সু হবে, চতশ্রী সু। আর এটাও সেম হবে চতুর সু। ব্যাস, এটা হয়ে গেল আমাদের চতুর শব্দরূপ তিনটে লিঙ্গে। দেখো মানে দেখে কেমন একটা ভজগট মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু সত্যি খুবই সোজা শব্দরূপ। কি হলো তাহলে চত্তার, চতস্র, চত্তারি, চতুর, চতস্র, চত্তারি। এবারে আসছে তৃতীয়া, চতুর্ভি, চতশ্রীভি, চতুর্ভি। এবারে আসছে চতুর্থী, চতুর্ভ, চতশ্রীভ্য, চতুর্ভ। এবারে পঞ্চমী সেম, চতুর্ভ, চতশ্রীভ্য, চতুর্ভ। এবারে আসছে ষষ্ঠী, ষষ্ঠীতে নাম যুক্ত হবে, চতুর্নাম, চতশ্রীনাম, চতুর্নাম। এবারে সপ্তমী সুযুক্ত হবে, চতুর্ষু, চতশ্রীষু, চতুর্ষু। এইভাবে যদি মনে রাখো তাহলে দেখবে যে শব্দরূপগুলো কিন্তু খুবই সোজা। তাহলে ত্রি আর চতুর এই দুটো শব্দরূপ আমরা জেনে নিলাম। এবারে চলো দেখে নেই এই ত্রি আর চতুর শব্দরূপ দিয়ে কিছু অনুবাদ। চলো এই অনুবাদগুলো যদি তোমরা করো তাহলে তোমার যে শব্দরূপটা আমরা পড়লাম ত্রি আর চতুর, দেখবে এই জিনিসগুলো আরো কত সহজে বুঝতে পারছো। প্রথমে বলছে তিনজন পুরুষ, তাহলে তিনজন পুরুষ বলছে, তাহলে এখানে আমরা এই তিনজনটা এটা কি বসাবো প্রথমা বসাবো, কারণ বলিনি তো যে তিনজনকে তিনজনের দ্বারা অন্য কোনো বিভক্তি যুক্ত করিনি, মানে তিনজন শূন্য বিভক্তি, তাহলে প্রথমাই বসাবো। তাহলে ত্রি শব্দের প্রথমা আর পুরুষ বলেছে তার মানে পুংলিঙ্গ, তাহলে ত্রি শব্দের প্রথমার পুংলিঙ্গে আমরা রূপটা কি পড়লাম ত্রয়, তাহলে কি হবে ত্রয়। যেহেতু তিনজন পুরুষ একের বেশি বলেছে তাহলে হবে পুরুষা, যেমন নর নরৌ নরা সেরকম পুরুষা, তাহলে কি হলো ত্রয় পুরুষা। পরেরটা বলছে তিনটি নারী, মানে তিনজন নারী বা তিনটি নারী, তাহলে এটা কি হবে এবার নারী বলছে যখন তখন স্ত্রীলিঙ্গ, তার মানে এখানে ত্রি শব্দের স্ত্রীলিঙ্গের রূপটা যেতে হবে। আমরা পড়লাম কি ত্রি শব্দের স্ত্রীলিঙ্গের রূপ তিস্র, তাহলে কি হবে তিস্র, তয়হস্যি দন্ত শয়রাপালা বিসর্গ তিস্র নার্য, তিস্র নার্য। এ হয়ে গেল তিনটে নারী। তারপরে বলছে তিনটি ফল, তাহলে ফল তো ক্লিবলিঙ্গ, তাহলে এবার ক্লিবলিঙ্গের ত্রি শব্দের রূপে যেতে হবে। প্রথম আর ত্রির ক্লিবলিঙ্গের রূপটা ছিল ত্রিনি, তাহলে ফল বলেছে তাহলে হবে ত্রিনি, ফলম ফলে ফলানি, সেই জন্য ত্রিনি ফলানি। তাহলে দেখো তিনটে যে রূপ তিনটে লিঙ্গ আমরা শিখেছিলাম না পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লিবলিঙ্গে ত্রয়, তিস্র, ত্রিনি, সেই তিনটে দিয়ে কিন্তু আমরা অনুবাদ করে ফেললাম। যে তিনজন পুরুষ বললে হবে ত্রয় পুরুষা, তিনজন নারী বললে হবে তিস্র নার্য, তিনটি ফল বললে হবে কি ত্রিনি ফলানি। এবারে বলছে চারটে বেদ, চতুর শব্দ আমরা পড়েছি চারটে বেদ, তাহলে এখানে চারটে বেদ বলছে মানে বেদের সংখ্যাটা, তাহলে এটা শুধু প্রথমা বিভক্তি হবে, তো প্রথমায় আমরা পড়লাম কি চত্তার বললাম। এবার চারটে বেদ বলেছে, বেদ অনেকটা বেদের সংখ্যা হচ্ছে অনেক, মানে একের বেশি বোঝাচ্ছে, তাহলে বেদকে বহু বচনে নিয়ে যাব, আর চারটে এক বচনেই থাকবে কারণ সংখ্যাবাচক শব্দ শুধু এক বচনই হয়, তাহলে কি হবে চত্তার, শুধু আমরা পুংলিঙ্গটা ভেবে, বেদ তো পুংলিঙ্গে বোঝাচ্ছে, চত্তার বেদা। এ হয়ে গেল চারটে বেদ। এবার চারটে বালিকা বা চারজন বালিকা, এবার স্ত্রীলিঙ্গে যেতে হবে, আমরা বললাম চতস্র,
তাহলে কি হবে? চতস্র বালিকা বালিকা হলো লতা শব্দের মতো, লতা লতে লতা, তাহলে কি হবে? বালিকা, চতস্র বালিকা। তাহলে চারটে বেদ হলো চত্বার বেদা, আর চারটে বালিকা হলো চতস্র বালিকা। তখন ছোট ছোট অনুবাদগুলো করছিলাম, এবারে একটু বড় দেখো, বলছে যে শিবের তিনটে চোখ, মানে বাক্যটা আর একটু বড় করেছে, শিবের তিনটে চোখ। এতক্ষণ আমরা দেখলাম তিনজন বালিকা, তিনটে ফল, তিনজন পুরুষ। এবারে আরো বাক্যটা একটু বড় করে বললাম যে শিবের তিনটে চোখ, শিবের তিনটে চোখ আছে, তো সেই শিবের তিনটে চোখ, এটা কি হবে? শিব হচ্ছে আমাদের বোঝাচ্ছে রবায়ের, তার মানে নর শব্দের ষষ্ঠীর এক বচনে নরস্ব, তাহলে সেই শিবটাও করতে হবে শিবস্ব, শিবের হয়ে গেল তাহলে কি? শিবস্ব। এবারে আসছে তিনটে চোখ, শুধু শিবটা বাদ দিয়ে এবার যদি তিনটে চোখ করি, চোখ এখানে কি? ক্লিবলিঙ্গ বোঝাচ্ছে, আর চোখ হচ্ছে নেত্র শব্দ, তাহলে কি হবে? শিবস্ব ত্রিণী, ক্লিবলিঙ্গে চলে যেতে হবে, তিনটে চোখ বলেছে শুধু সিম্পল ত্রিণী, আর ফলম ফলে ফলানি ক্লিবলিঙ্গ করে, তাহলে হবে নেত্রাণী, তাহলে শিবস্ব ত্রিণী নেত্রাণী, শিবের তিনটে চোখ। পরে বলছে যে দেবতারা তিন লোকে ভ্রমণ করে, দেবতারা তিন লোক, স্বর্গ মর্ত্য পাতাল, তাই দেবতারা তিন লোকে ভ্রমণ করে। এখানে এটা করতে গেলে আমাদের এই তিন লোকটাকে আগে আনতে হবে, তিন লোক এটা বুঝতে হবে। এবারে আমরা বুঝবো যে এই তিনটা আমরা কোনটা বসাবো। এটা আমরা বুঝতে পারছি তিন লোকে, তার মানে এখানে আমরা প্রশ্ন করছি কোথায়, আর কোথায় দিয়ে প্রশ্ন করলে আমরা অধিকরণ যাই, তার মানে আমাদের সপ্তমীতে যেতে হবে। ত্রি শব্দের ক্লিবলিঙ্গের সপ্তমী রূপটা কি ছিল? পুংলিঙ্গও ছিল ত্রিশু, আর ক্লিবলিঙ্গও ছিল ত্রিশু, তাহলে ত্রিশু লোক বলেছে লোকেশু, ত্রিশু লোকেশু, যেহেতু বিশেষ্য আর এটা বিশেষণ, মানে সংখ্যাবাচক বিশেষণ যেটা আমরা বলি, এই লোক এখানে হচ্ছে বিশেষ্য আর তার বিশেষণ হলো ত্রিশু, তিনটে লোক, তাই ত্রিশু লোকেশু এ হয়ে গেল তিনটে লোকে। এবারে আমরা করব ক্রিয়াপদটা নিয়ে আসবো, তাহলে ত্রিশু লোকেশু ভ্রমণ করে, দেবতারা বহু বচন, সেই জন্য ক্রিয়াপদটাও বহু বচন করে করে দিতে হবে ভ্রমন্তি, ভ্রমতি ভ্রমত ভ্রমন্তি, তাহলে ভ্রমন্তি। এবার কারা? দেবতারা, দেবতারা তাহলে কি হবে? নর শব্দের মতো করে নরা, দেবা, হয়ে গেল ত্রিশু লোকেশু ভ্রমন্তি দেবা, তুমি তিনটে লোকে দেবতারা তিন লোকে ভ্রমণ করে। এবার বলছে তিন লোকে মায়ের সমান গুরু নেই, তিনটে লোকে মায়ের সমান গুরু নেই, এখানেও ঠিক এরকমই হবে, সেম এখানেও তিন লোকে বলেছে, তার মানে এখানেও ত্রিশু লোকেশু হবে, তাহলে হবে যে ত্রিশু লোকেশু। এবারে এই নেই বলেছে, এইটাকে আনতে হবে, নেইটা কি হবে? নাস্তি, ত্রিশু লোকেশু নাস্তি মায়ের সমান গুরু, তাহলে কি হবে? মাতৃ সম গুরু, ত্রিশু লোকেশু নাস্তি মাতৃ সম গুরু। আর লাস্টে বলছে দশরথের 4টি ছেলে ছিল, তাহলে দশরথের, এখানেও রবায়ের মানে ষষ্ঠীর এক বচন, কি হবে? দশরথস্য, দশরথের। এবার 4টে ছেলে, তার মানে এখানে যে চতুর শব্দটা সেটা আমরা প্রথমাতেই বসাবো, ছেলে পুংলিঙ্গ বোঝাচ্ছে, তাহলে আমাদের ছিল যে চত্বার, চত্বার ছিল চতুর শব্দের প্রথমার পুংলিঙ্গের রূপ, দশরথস্য চত্বার, ছেলে হচ্ছে 4জন ছেলে, একের বেশি, সেই জন্য নর শব্দের মতো করে নরা, তাহলে কি হবে? পুত্রা, চত্বার পুত্রা, ছিল, ছিলটা তাহলে কি হবে? 4জন পুত্র ছিল, সেই জন্য হবে অভবন। আমরা এটা কিন্তু আবার এরম ভাবে লিখতে পারি, ভবন্তি স্ম, মানে অভবন, এটা হলো অতীতকাল। আমাদের যে লং এর রূপটা ছিল না, দতামন শতন্ত অম্বম, এখানে প্রত্যেকটা রূপের আগে অ করে যুক্ত হয়, অগচ্ছত অগচ্ছতম অগচ্ছন, আর ভবন্তি স্ম, স্ম যোগটা বোঝালেও কিন্তু সেই অতীতকাল বোঝায়, লটের রূপের সঙ্গে যদি স্ম যোগ করে দাও তাহলে সেটা কিন্তু ওই লং এর রূপই হয়ে যায়। ভবতি স্ম মানে হলো অভবত, যদি বলি ভবত স্ম
মানে হলো অভবতাম। আর যদি বলি ভবন্তি স্ম তাহলে হবে অভবন। দ তাম অন, অভবত অভবতাম অভবন। তাহলে স্ম যোগে অতীতকাল বোঝানো হয়, আর যদি স্ম যোগ না করি তাহলে লঙের রূপটা অভবন। তাহলে দশরথের 4টি ছেলে ছিল, কি হলো? দশরথস্য তার পুত্রা অভবন। তাহলে এই যে অনুবাদগুলো তোমরা দেখলে, এবারে বুঝতে পারছো তাহলে কিভাবে এই সংখ্যাবাচক শব্দরূপগুলো আমরা বাক্যে ব্যবহার করতে পারি। তো আশা করছি তোমরা আজকে এই ত্রি আর চতুর এই সংখ্যাবাচক দুটো শব্দরূপ ভালোভাবে বুঝতে পেরেছো। আর যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও তোমরা এরপরে কোন বিষয়টা শিখতে যাচ্ছ। পরবর্তীতে আবার একটা নতুন বিষয় নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব। আর হ্যাঁ, তোমরা যারা নতুন এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দাও, যাতে পরবর্তীতে আমি যখন ভিডিও আপলোড করব তোমরা যেন খুব সহজেই দেখতে পাও। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সংস্কৃত হিন্দি পাঠশালার সাথে এইভাবে যুক্ত থাকবে।